নাফিজের মরদেহ ঝুলছিল রিকশায়। দেশ জুড়ে কাঁদিয়েছিল ছবিটি যখন তোলা হচ্ছিল, গুলিবিদ্ধ কলেজ ছাত্র গোলাম নাফিজ তখনও রিকশার রড ধরে রেখেছিলেন। ধীরে ধীরে নিথর হয়ে যাচ্ছিলেন। সেদিন তার দেহ যার রিকশায় তোলা হয়েছিল তার নাম নূর মোহাম্মদ। গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরিয়ে গেলেও সেদিনের ভয়াল মুহূর্ত ভোলেননি তিনি। সেই রিকশা পরে 35,000 টাকায় বিক্রি করে দেন লন্ডন প্রবাসী আহসানুল কবির সিদ্দিকী কায়সারের কাছে। রিকশাটি স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। রাস্তা থেকে রিকশাটি জাদুঘরে উঠলেও চালক নূর মোহাম্মদ এখনও রিকশা চালিয়েই নিজের মা বাবা, স্ত্রী, 2 সন্তান ও বোনের সংসার চালান। গত বছরের 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ নাফিজকে প্রথম হাসপাতালে নিয়ে যান তিনি। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন ফটো সাংবাদিক জীবন আহমেদ, যা অসংখ্য মানুষকে চোখের জলে ভাসিয়েছিল। সম্প্রতি অনলাইন গণমাধ্যম জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নূর মোহাম্মদ জানিয়েছেন সেই দিনের দুঃসহ স্মৃতির গল্প, যার নির্বাচিত অংশ এই প্রতিবেদনে তুলে ধরা হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নূর মোহাম্মদ বলেন, ধানমন্ডি থেকে যাত্রী নামিয়ে সংসদ ভবনের পাশ দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ চারদিক থেকে গুলির শব্দ, একদিকে আতঙ্ক, অন্যদিকে বেঁচে ফেরার প্রার্থনা। বারবার ইন্নালিল্লাহ পড়ছিলাম। ফার্মগেট পুলিশ বক্স পার হওয়ার পর বিজ্ঞান কলেজের সামনে তাকে থামিয়ে পুলিশ তাদের সঙ্গে যেতে বলে। আমি তখন বলি, কোথায় যাব? ওদিকে গোলাগুলি হচ্ছে, ওদিকে কোথায় যাব? তখন পুলিশ সদস্যরা বলেন, তোকে আসতে বলছি, আয়। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে যায়। তখন দোয়া পড়তে থাকি। আমার কাছে মনে হয়েছিল আজ আমি শেষ। আল্লাহ জানে কপালে কি আছে। পুলিশ প্রথমে একটি টুকরির দিকে ইশারা করে বলেন তুলতে। নূর মোহাম্মদ ভেবেছিলেন সেটিই বোঝা। পরে পাশেই পড়ে থাকা এক যুবককে দেখিয়ে পুলিশ বলে, আরে বেটা, লাশ ফালাই রাখছি, দেখোস না, এইটা তোল। এরপর আমাকে গালাগালি শুরু করে। আমি ওই ছেলের পেছন দিক দিয়ে ধরে উঠানোর চেষ্টা করি, আর পুলিশ 2 পা ধরে উঠিয়ে রিকশার পাদানিতে ছুঁড়ে ফেলে। এ সময় পুলিশের একজন আরেকজনকে বলছিল, আরো 2টা গুলি কইরা দে, বেঁচে যাইতে যেন না পারে। নূর মোহাম্মদ বলেন, রিকশা চালাতে শুরু করার পর দেখা যায় ছেলেটি পড়ে যাচ্ছে। তখন আরেক পুলিশ সদস্য বলেন, শোয়ায় দে। এরপর দেখি ছেলেটার হাত রিকশার চেইনে আটকে যাচ্ছে, তাই হাতটা টেনে রডের সঙ্গে ঝুলিয়ে রাখি। এরপর একাই নিয়ে যাই আলরাজি হাসপাতালে, তারপর চক্ষু হাসপাতালে, কেউ বলেন ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দীতে নিতে। ছেলেটির পকেটে কোনো ঠিকানা ছিল না। আফসোস করে নূর মোহাম্মদ বলেন, কেউ যদি একটু ধরে রাখতো, আমি দ্রুত চালিয়ে নিতে পারতাম, হয়তো বেঁচে যেত। পুলিশের চোখের সামনেই ছবিটি তুলেছিলেন সাংবাদিক জীবন আহমেদ। তাকে দেখে পুলিশ হুমকি দেয়, তোকেও ক্যামেরা সহ পুড়িয়ে দেব। এরপর সোহরাওয়ার্দীতে নাফিজকে নিয়ে যাওয়া হয়। নূর মোহাম্মদ বলেন, ঘটনার একদিন পর নাফিজের মামা পত্রিকায় ছবি দেখে খোঁজ নেন। পত্রিকা অফিস থেকে জীবন আহমেদ রিকশার পেছনে থাকা নম্বর দিয়ে দেন। সেখান থেকেই ফোন আসে নূর মোহাম্মদের কাছে। তিনি বলেন, জানার পর খুব খারাপ লেগেছে। ছেলেটি যদি বেঁচে থাকতো নিজের কাছে ভালো লাগতো। এই ঘটনার পর ওই রিকশা চালাতে আর মন চায়নি নূর মোহাম্মদের। যখনই রিকশায় হাত রাখেন চোখে ভেসে ওঠে রক্তমাখা দৃশ্য। নাফিজকে বহন করা সেই রিকশা 35,000 টাকায় বিক্রি করে দেন। বলেন, ইচ্ছে করলে 10-20 কোটি টাকা চাইতে পারতাম, চাইনি। রিকশাটি ক্রয় করে সেই প্রবাসী সেটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দিয়েছেন। নূর মোহাম্মদের মনের ইচ্ছা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার। তিনি বলেন, আমার কাছে সেদিনকার একটা পতাকা আছে আর একজন রাখালের একটি লাঠি, এগুলো তাকে দিতে চাই। উনি খুশি হয়ে যা দেন তাই নেব, একটা সুতা দিলেও নেব।
তবে প্রতিশ্রুতি যারা দিয়েছিলেন তারা কথা রাখেননি বলেই অভিযোগ নূর মোহাম্মদের। তার ভাষায় 6 জনের সংসার একাই চালায়, দিনে 500 টাকা ইনকাম করতেও কষ্ট হয়। নূর মোহাম্মদের চাওয়া একটি সরকারি চাকরি, তার জন্য না হলেও ছেলের জন্য। ওই সাক্ষাৎকারে নূর মোহাম্মদ আরও জানান, দিনাজপুরের বীরগঞ্জে তার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে মফিজ উকিল নামের এক ব্যক্তি। বছরে 2 লাখ টাকা দেওয়ার চুক্তি থাকলেও কিছুই দেয়নি সে। কাগজপত্র সব আছে, তবু জমি উদ্ধার করতে পারেননি। ভূমি অফিস থেকে শুরু করে বহু দপ্তরে ঘুরেও প্রতিকার মেলেনি। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি একসময় আওয়ামী লীগ করলেও এখন বিএনপির সঙ্গে জড়িত।